ইমরানের মুক্তি চেয়ে বাইডেনকে চিঠি লিখলেন মার্কিন কংগ্রেসের 46 সদস্য। পাকিস্তানের মানবাধিকার নিয়ে উদ্বেগ, 24 তারিখের বিক্ষোভে সমর্থকদের যোগ দেওয়ার আহ্বান। এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদ হতে পারে 4 বছরের কম। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস আইনি প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত হলে ভারতের কাছে ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তানভীর হাসান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি চেয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি লিখেছেন মার্কিন কংগ্রেসের 46 সদস্য। একই সঙ্গে পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। এদিকে আগামী 24 তারিখ ইসলামাবাদ অভিমুখে বিক্ষোভে সমর্থকদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন কারাবন্দী ইমরান খান। ওই দিন দলের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলেও জানান তিনি। মার্কিন নির্বাচনের পর চলতি মাসে সমাবেশ করে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। ওই সমাবেশ থেকে ইমরান খানের মুক্তির দাবি জানানো হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান দলটির নেতারা। এরপর গেল সপ্তাহে কারাগার থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। তার আইনজীবী জানান, আগামী 24 নভেম্বর রাজধানী ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইমরান। ওই বিক্ষোভ কর্মসূচি নিয়ে রোববার কারাগার থেকেই এক বিবৃতি দিয়েছেন ইমরান খান। তিনি বলেছেন, ওই দিন পিটিআই এর ভবিষ্যৎ নির্ধারণ হবে, দলে কে থাকবে আর কে থাকবে না তা ঠিক করা হবে। 24 নভেম্বরকে সিদ্ধান্ত গ্রহণের দিন হিসেবে উল্লেখ করে কর্মসূচি সফল করতে সমর্থকদের যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। শুধু ইসলামাবাদই নয়, দেশ জুড়েই বিক্ষোভ হবে বলেও বিবৃতিতে বলা হয়। এদিকে পাকিস্তানের রাজনৈতিক উত্তাপের মধ্যে ইমরান খানের মুক্তি চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি লিখেছেন মার্কিন কংগ্রেসের 46 জন সদস্য। চিঠিতে পাকিস্তানের চলমান মানবাধিকার লঙ্ঘন ও গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়ের বিষয়ে উদ্বেগ জানিয়ে বাইডেন সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এমনকি পাকিস্তানে গত ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগও তোলেন কংগ্রেস সদস্যরা। রাহানুল রানা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রে অনথিভুক্ত অভিবাসীদের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে উদ্বেগ। নতুন প্রশাসনের গণনির্বাচনের প্রতিশ্রুতি তৈরি করছে অস্থিরতা। কেউ কেউ দেখছেন আশার আলো। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর বা আরও কম হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে বিভিন্ন প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরেন। বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়া, আগামী নির্বাচন এবং পরিবর্তিত পরিস্থিতিতে কূটনৈতিক সম্পর্ক নিয়েও বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডক্টর ইউনূস। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের ফাঁকে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে তার বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বলেন, বাংলাদেশের সংবিধানে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। পরিবর্তিত সংবিধানে সরকারের মেয়াদ 4 বছর হতে পারে, তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। We are not his perpetual government. With a regular government is for 5 years, for example. That's about it. Or the new constitution may say 4 years, probably, because people want to move faster time of the. So it should be under 4 years, that's for sure. It may be less. So it's all question of what people want. তবে বাংলাদেশের আগামী নির্বাচন কবে হবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয় এই সাক্ষাৎকারে। ইউনূস বলেন, তাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব বাংলাদেশের সংস্কার সম্পূর্ণ করা। এ লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন তৈরির কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি এবং সব সংস্কার শেষ করার প্রস্তুতির প্রক্রিয়া একসঙ্গে চলছে। তবে নতুন বাংলাদেশে জনগণ ও রাজনৈতিক দল সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে বলেও প্রতিশ্রুতি দেন শান্তিতে নোবেলজয়ী। She can call herself many things, but that's not what the reality is. And even India says she's ex-prime minister, so even her host is not recognizing her
anything but an ex-prime minister. ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, চলমান আইনি প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত হলে তার প্রত্যাবর্তন চাওয়া হবে। ইউনূসের দাবি, আওয়ামী লীগের 16 বছর ব্যাপী একচেটিয়া শাসন ব্যবস্থায় দেশ যে দুর্নীতির করাল গ্রাসে পড়েছিল, সেখান থেকে বাংলাদেশকে বের করে আনার চেষ্টাই করছে তার সরকার। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে অনথিভুক্ত অভিবাসীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। নতুন প্রশাসনের গণনির্বাচনের প্রতিশ্রুতি তাদের জীবনে অস্থিরতা তৈরি করছে। কেউ কেউ এই পরিবর্তনের আশার আলো দেখলেও বেশিরভাগই ভীত ও শঙ্কিত। যুক্তরাষ্ট্রে প্রায় 1,30,00,000 অনথিভুক্ত অভিবাসী বসবাস করেন। এই অভিবাসীদের জীবনযাত্রা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত। কৃষি, নির্মাণ শিল্প থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে কাজ করে তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের কঠোর অভিবাসন নীতি তাদের উপর চাপ সৃষ্টি করছে। ট্রাম্পের গণনির্বাচনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিভিন্ন পদ্ধতি বিবেচনা করা হচ্ছে, যা অভিবাসীদের উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে। আইনি ব্যবস্থা, বাড়িতে ও কর্মক্ষেত্রে অভিযান, এমনকি সামরিক সহায়তার পরিকল্পনাও আলোচনায় রয়েছে। এতে করে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয় এবং অর্থনৈতিক নিরাপত্তাহীনতা গভীর প্রভাব ফেলছে তাদের জীবনে। পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে মিশ্র আইনি অবস্থার পরিবারের মধ্যে, যেখানে কেউ সুরক্ষিত আবার কেউ সুরক্ষাবিহীন। সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করা এবং পরিবারকে একসঙ্গে রাখা এই অভিবাসীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যেসব পরিবারের শিশু যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছে, তাদের জন্য পরিস্থিতি আরও জটিল হতে পারে। কঠোর নীতির মাঝেও অভিবাসন বিশেষজ্ঞরা আশা করছেন মানবাধিকার সংগঠনগুলো অভিবাসীদের পাশে দাঁড়াবে। এর পাশাপাশি অভিবাসীদের অবদানের স্বীকৃতি দিয়ে তাদের সুরক্ষার জন্য নতুন আলোচনার সম্ভাবনাও তৈরি হতে পারে। যদিও অভিবাসন নীতি নিয়ে অনেক মতামত রয়েছে, তবে এই কঠোর ব্যবস্থা অভিবাসীদের জীবনে স্থায়ী প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু তাদের জীবনেই নয়, যুক্তরাষ্ট্রের শ্রমবাজারেও বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের জ্বালানি, তেল ও গ্যাস শিল্পের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস রাইটকে জ্বালানি মন্ত্রী করার ঘোষণা দিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ক্রিসের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই, বরং দরিদ্রতা থেকে মানুষকে বের করে আনার জন্য আরও জীবাশ্ম জ্বালানি উত্তোলনের প্রয়োজনীয়তার বিষয়ে লেখালেখি করছেন তিনি। এদিকে নির্বাচনে ভূমিধস জয় উদযাপনে ইলন মাস্ক ও রবার্ট এফ কেনেডি জুনিয়রের সঙ্গে ইউএফসি খেলা দেখতে নিউ ইয়র্ক গেছেন ডোনাল্ড ট্রাম্প। সদ্য সমাপ্ত নির্বাচনে ভূমিধস জয় উদযাপন করতে স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত ইউএফসি খেলা দেখেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তার সঙ্গে ছিলেন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির জন্য সদ্য মনোনয়ন পাওয়া মার্কিন ধনকুবের ইলন মাস্ক ও করোনার টিকাকে প্রাণঘাতী বলে সমালোচিত হওয়া নতুন মনোনীত স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র। ট্রাম্পের উপস্থিতিতে দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে চারপাশ। এদিকে অনভিজ্ঞ ও বিভিন্ন অভিযোগে অভিযুক্ত একাধিক ব্যক্তিকে নিজের মন্ত্রিসভায় জায়গা দিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েও থামছেন না ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্রের জ্বালানি, তেল ও গ্যাস শিল্পের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস রাইটকে জ্বালানি মন্ত্রী করার ঘোষণা দিলেন তিনি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, লিবার্টি এনার্জি নামের ডেনভার ভিত্তিক একটি তেল ক্ষেত্র পরিষেবা কোম্পানির প্রতিষ্ঠাতা ক্রিস তেলের সর্বোচ্চ উৎপাদনের পক্ষে ট্রাম্পের পরিকল্পনায় সমর্থন দেবেন তিনি। সেই সঙ্গে বিদ্যুতের উৎপাদন বাড়ানোর উপায় খুঁজতে ট্রাম্পের পরিকল্পনাকে এগিয়ে নেবেন। তবে ক্রিসের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই, বরং দারিদ্রতা থেকে মানুষকে বের করে আনার জন্য আরও জীবাশ্ম জ্বালানি উত্তোলনের প্রয়োজনীয়তার বিষয়ে তিনি ব্যাপকভাবে লেখালেখি করেছেন বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। এর আগে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারির পদে ক্যারোলাইনা লিভিট, রবার্ট এফ কেনেডিকে মার্কিন স্বাস্থ্যমন্ত্রী, মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথ, স্বরাষ্ট্রপ্রধানের পদে ক্রিস্টি নোয়েমের নাম ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। মৌসুমী সাথী, সময় সংবাদ। নির্বাচনী প্রচারণা তহবিলের এত অর্থ কমলা হ্যারিস কোথায় খরচ করলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্রেটরা। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্টে তথ্য উঠে এসেছে। আরেক গণমাধ্যম দ্য টেলিগ্রাফের তথ্য মতে, বিলাসবহুল নির্বাচনী প্রচারণার পর এখন বিশাল অঙ্কের ঋণের জালে দলটি ডেমোক্রেটরা তহবিলের $150 কোটি নষ্ট করেছে বলে জানায় গণমাধ্যম।
মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট শিবিরের প্রচারণায় চাকচিক্যের কোনো কমতি ছিল না। কমলা হ্যারিসের প্রচারণায় যোগ দেন লেডি গাগা, কেটি পেরির মতো জনপ্রিয় তারকারা। 15 সপ্তাহের প্রচারণায় হ্যারিস প্রায় $150 কোটি ব্যয় করেছেন। তবে বিলাসবহুল প্রচারণার পরও নির্বাচনের ফলাফলে মুখ থুবড়ে পড়ে ডেমোক্রেটিক পার্টি। আর্থিকভাবে সুবিধাজনক অবস্থানে থাকলেও 2 দশক পর প্রথম ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে জাতীয় জনপ্রিয় ভোটে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন হ্যারিস। ডেমোক্র্যাটদের মতে তারকাবহুল এই প্রচারণা লোক দেখানোর জন্য ছিল কেবল, নির্বাচনে তেমন কোনো ইতিবাচক প্রভাব ফেলেনি। মার্কিন গণমাধ্যম দি নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। আরেক মার্কিন গণমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী প্রায় $2 কোটি ঋণের জালে জড়িয়েছে ডেমোক্র্যাটরা। প্রতিবেদনে আরও বলা হয়, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় শুধু আইসক্রিম ও খাবার ডেলিভারি চার্জের জন্য $24,000-এর বেশি ব্যয় করেছে কমলা শিবির। এছাড়া নির্বাচনী সমাবেশের শেষের দিকে ডেমোক্র্যাটরা প্রাইভেট জেট ভ্রমণেই ব্যয় করেছে $26 লাখ। গত 1 অক্টোবর থেকে 17 অক্টোবরের মধ্যে দক্ষিণ ফ্লোরিডা ভিত্তিক ফার্ম প্রাইভেট জেট সার্ভিসেস গ্রুপের কাছে প্রায় $22 লাখ ও ভার্জিনিয়ার অ্যাডভান্সড এভিয়েশন টিমের কাছে $4,30,000 ধার ছিল কমলা শিবিরের। এছাড়া টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মেও অনেক অর্থ ব্যয় করে প্রচারণা চালায় ডেমোক্র্যাট শিবির। নিউ ইয়র্ক পোস্টে দেয়া সাক্ষাৎকারে কমলা হ্যারিসকে ত্রাণ দেয়া একজন ব্যবসায়ী আক্ষেপ করে বলেছেন, তিনি কখনো কল্পনাও করেননি দোদুল্যমান অঙ্গরাজ্যের সবকটিতে এভাবে হেরে যাবেন কমলা। নির্বাচনী ব্যয়ের তদন্তও দাবি করেন এই ব্যবসায়ী। প্রতিবেদনে জানানো হয়, নির্বাচনে হারের পর প্রায় 75% কর্মী ছাঁটাই করছে ডেমোক্র্যাটরা। বিশ্লেষকদের মতে কমলাকে প্রেসিডেন্ট পদপ্রার্থী ঘোষণা করলেও জো বাইডেনের উপদেষ্টারা কমলার শক্তি বা দুর্বলতা নিয়ে কোনো গবেষণা করেননি, যার কারণে একটি কার্যকরী নির্বাচনী প্রচারণা চালাতে ব্যর্থ হয়েছে ডেমোক্র্যাট শিবির। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় আসায় অন্যান্য দেশের মতো রাজনৈতিক জটিলতায় পড়েছে অস্ট্রেলিয়া। ক্ষমতার পালা বদলে বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে 2 মোড়ল দেশ চীন আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক সুসম্পর্ক বজায় রাখতে হিমশিম খাচ্ছে দেশটি। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্ট। অস্ট্রেলিয়ার জনসংখ্যার 33 ভাগই ব্রিটিশ বংশোদ্ভূত। উন্নত দেশ হওয়ার পরও বিভিন্ন কারণে অস্ট্রেলিয়ায় প্রচুর আমেরিকান বসবাস করে। তবে মার্কিন নির্বাচনে আবারও ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ায় অনেক দেশের মতো চিন্তার ভাঁজ পড়েছে অস্ট্রেলিয়ারও। দুদেশের শক্ত সামাজিক, অর্থনৈতিক ও নিরাপত্তা বিষয়ক সম্পর্কে তার ঢিলে হওয়া কিংবা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। ইউএস অস্ট্রেলিয়ান জোটের মূল স্তম্ভগুলির মধ্যে একটি হল AUKUS চুক্তি। এটি একটি নিরাপত্তা ও প্রযুক্তি সংক্রান্ত চুক্তি যা অস্ট্রেলিয়াকে পারমাণবিক চালিত সাবমেরিনের একটি বহর তৈরি, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করার সুযোগ করে দিয়েছে। এর আগে বাইডেন প্রশাসনের অনুরোধে অস্ট্রেলিয়া যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য ইউক্রেনকে সামরিক অস্ত্র প্রেরণ করে সাধারণ নাগরিকদের রোষানলে পড়ে। এছাড়া ট্রাম্প প্রশাসন অস্ট্রেলিয়ার সাথে গভীর জলবায়ু সহযোগিতা চুক্তিও স্থগিত করতে পারে। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত জন বোল্টন সতর্ক করে বলেছেন যে ট্রাম্প সরকার AUKUS জোট থেকে বেরিয়ে যেতে পারে। এতে দুদেশের সম্পর্কে ফাটল ধরবে। তবে প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি এ ধরনের উদ্বেগকে উড়িয়ে দিয়ে বলেন, মার্কিন অস্ট্রেলীয় সম্পর্ক শুধু ব্যক্তি পর্যায়ের সম্পর্ক নয়, বরং দুদেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট মূল্যবোধের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার প্রাক্তন সরকার করোনা মহামারীর জন্য চীনকে পরোক্ষভাবে দায়ী করায় 2020 সালে চীন অস্ট্রেলিয়ার $20 বিলিয়ন পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। পরবর্তীতে অ্যালবানিজি সরকার দায়িত্ব নেয়ার পর থেকে চীন ধীরে ধীরে এই নিষেধাজ্ঞাগুলো শিথিল করেছে ও অস্ট্রেলিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক মজবুত হয়েছে। অস্ট্রেলিয়া প্রায় 2 দশক আগে যুক্তরাষ্ট্রের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি করেছিল, যেখানে অস্ট্রেলিয়ার আমদানির প্রায় 97% বর্তমানে শুল্কমুক্ত। প্রতিরক্ষা সংক্রান্ত নীতিমালায় অস্ট্রেলিয়া অনেকটাই মার্কিন ও পশ্চিমাদের উপর নির্ভরশীল। অপরদিকে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক ও মানব সম্পদ সংক্রান্ত সম্পর্কে ঘনিষ্ঠ দেশ চায়না। ট্রাম্প নির্বাচিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যে আমেরিকান ডলারের বিপরীতে অস্ট্রেলিয়ান ডলারের মান 1.5 সেন্ট কমে যায়। অস্ট্রেলিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, একই সাথে আমেরিকার নতুন ট্রাম্প সরকার কিংবা শক্তিশালী দেশ চায়নার সাথে সুসম্পর্ক বজায় রাখা অনেকটাই অসম্ভব। তাই অস্ট্রেলিয়াকে নতুন বন্ধু রাষ্ট্র নির্বাচন এবং অর্থনীতি ও নিরাপত্তায় স্বাবলম্বী হওয়ার নীতি অবলম্বন করেই এগোতে হবে। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।
ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এপেক্স সম্মেলনে বৈঠক হয় তার। শান্তিপূর্ণ অবস্থানের পাশাপাশি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের কাজ করার আহ্বান জানান শি জিনপিং। দুই নেতার আলোচনায় প্রাধান্য পায় সাইবার অপরাধ, বাণিজ্য, তাইওয়ান ও রাশিয়ার মতো মতবিরোধপূর্ণ ইস্যু। পেরুতে স্থানীয় সময় শনিবার এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা এপেকের সম্মেলনের শেষ দিনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে সাইবার অপরাধ থেকে বাণিজ্য, তাইওয়ান ও রাশিয়ার মতো বিরোধপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয় দুই নেতার মাঝে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী রুদ্ধদ্বার বৈঠকে শি জানান, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে ও সহযোগিতা বাড়াতে প্রস্তুত চীন। পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ অবস্থানের পাশাপাশি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের কাজ করার কথাও তুলে ধরেন তিনি। স্পষ্ট করেন চীনের নিরাপত্তা, সার্বভৌমত্ব দৃঢ়ভাবে রক্ষার বিষয়েও, এমনকি দুই দেশের সম্পর্কের উত্থান পতনের কথাও স্বীকার করেন তিনি।求同存异，彼此成就，中美关系就能得到长足发展。বৈঠকে দুই দেশের মধ্যে নানা বিষয়ে প্রতিযোগিতা থাকলেও তা যাতে সংঘাতে রূপ না নেয় সে বিষয়ে গুরুত্ব দেন জো বাইডেন। বলেন, চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুরো বিশ্বের ওপর প্রভাব ফেলে। উত্তর কোরিয়ার বিষয়েও চীনের সহযোগিতা চেয়েছে বাইডেন। পিয়ংইয়ং এর সঙ্গে মস্কোর গভীর সম্পর্ক এবং ইউক্রেন যুদ্ধে দেশটির সেনা সহযোগিতার বিষয়ে ওয়াশিংটনের উদ্বেগের কথাও জানান বাইডেন। We haven't always agreed, but our conversations have always been candid and always been frank. ট্রাম্পের দায়িত্ব নেয়ার 2 মাস আগে বাইডেন ও শিয়ের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হলো। ট্রাম্প এরই মধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রে চীনা পণ্য আমদানির ওপর 60% শুল্ক আরোপ করবেন। এটা তার সবার আগে আমেরিকা বাণিজ্য ব্যবস্থার অংশ। তবে এসব পদক্ষেপের বিরোধিতা করছে চীন। মৌসুমী সাথী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে আজ শুরু হচ্ছে G20 শীর্ষ সম্মেলন। সদস্য দেশগুলোর অনেকে সম্মেলনে যোগ দিতে দেশটিতে পৌঁছেছেন। সম্মেলন ঘিরে শহরটির নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ক্ষুধার বিরুদ্ধে বৈশ্বিক জোট উন্মোচনের মধ্য দিয়ে। আন্তর্জাতিক সময়। ইতালিতে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের আয়োজনে অনুষ্ঠিত হলো জমকালো ফ্যাশন শো, যেখানে তুলে ধরা হয় দেশীয় পোশাক। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক ইতালীয়। বিদেশের মাটিতে নিজেদের সংস্কৃতি তুলে ধরতে পেরে খুশি প্রবাসীরা। ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্রে রিপোর্ট। ইতালির বোলোনিয়া শহরে বাংলাদেশিদের আয়োজনে প্রথমবারের মতো জমকালো ফ্যাশন শো অনুষ্ঠিত হলো। আয়োজনে দেশীয় পোশাক তুলে ধরা হয়। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি অংশ নেন ইতালীয়রাও। serata moda in Monira Sheikh, moda Bangladesh, very nice, it's wonderful abbigliamento Bangladesh. ফ্যাশন শো বোলোনিয়ার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত আয়োজনে অংশগ্রহণ করেন ইতালীয় ইউরোপের প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তারা। বিশ্ব ফ্যাশনের রাজধানী খ্যাত ইতালিতে বাংলাদেশিদের এমন আয়োজনে খুশি প্রবাসীরা। চেষ্টা করেছি কিছু করার জন্য, আপনারা এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। এইভাবে যখন নারীরা একটা কিছু করে এবং বাকি নারীরা যখন তাকে সাপোর্ট করে, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার আমাদের বাঙালি কমিউনিটির জন্য। বোলোনিয়া উইকের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে, সত্যি আমরা বোলোনিয়াবাসী হিসেবে গর্বিত। ইতালির শিক্ষানগরী বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপনকারী শহর হিসেবে পরিচিত বোলোনিয়া শহরটিতে প্রায় 12,000 বাংলাদেশি প্রবাসীর বসবাস। সময় সংবাদ, ইতালি। সৌদি আরবের রিয়াদে হয়ে গেল জমকালো ফ্যাশন শো। এই আয়োজনে দেশ বিদেশের নানা তারকার পাশাপাশি ছিলেন বিশ্ববিখ্যাত গায়িকা জেনিফার লোপেজও। রক্ষণশীলতার বেড়াজাল পেরিয়ে সৌদি আরবে ফ্যাশন শোর আয়োজন অনেকের কাছেই চমকে যাওয়ার মতো খবর। বাহারি পোশাকের মনোমুগ্ধকর এই ফ্যাশন শো আয়োজিত হয় রিয়াদে। লেবাননের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার এলিসাবের নকশা করা চমৎকার সব পোশাক নিয়ে আয়োজিত হয় এই শো। সৌদি আরবের শিল্পী ও মডেলদের পাশাপাশি এই আয়োজনে ছিল অনেক বিশ্ববিখ্যাত তারকার উপস্থিতি। ছিলেন লেবাননের অভিনেত্রী শিরিন আব্দেল নোর ও সিরিয়ার অভিনেত্রী সুলাফা মিমার। তবে জনপ্রিয় মার্কিন তারকা জেনিফার লোপেজের উপস্থিতি
আয়োজনকে নিয়ে গেছে অনন্য মাত্রায়। আমি প্রথমবারের মতো রিয়াদে এসেছি। আমি খুবই খুশি যে আমি এলিসাবের ফ্যাশন শোতে অংশগ্রহণ করছি। লেবানন থেকে বিশ্ববিখ্যাত হওয়া কারো পক্ষে সহজ নয়। আমি তার জন্য খুবই খুশি। শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরা এই আয়োজনে এলিসাবের নকশা করা একটি পোশাক পরেন মার্কিন অভিনেত্রী হ্যালি বেরি। এই পোশাকটি এর আগে তিনি 2002 সালের অস্কারে পরেছিলেন। শিল্প সংস্কৃতিতে অত্যাধুনিক হওয়ার ক্ষেত্রে রিয়াদের এই পরিবর্তনের মধ্যে অনেক মেলবন্ধন রয়েছে। এলিসাবের মতো শিল্প সংস্কৃতিকে ধারণ করা মানুষকে এই আয়োজনে পাওয়ার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। শিল্প সংস্কৃতিকে তুলে ধরার উদ্দেশ্যে আয়োজিত রিয়াদ সিজনের একটি অংশ ছিল এলিসাবের এই ফ্যাশন শো। সৌদি আরবের মতো রক্ষণশীল দেশে আয়োজিত এমন ফ্যাশন শো নিয়ে চলছে নানা আলোচনা। কাকলি আখতার, সময় সংবাদ। আল্পস পর্বতমালা 3000 মিটার উচ্চতায় অবস্থিত সুইজারল্যান্ডের বিখ্যাত বোত্তা রেস্তোরাঁ আবারও চালু করা হয়েছে। 2 বছর আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে ধ্বংস হওয়া এই রেস্তোরাঁ পুনর্নির্মাণ শেষে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার শ্বেত শুভ্র শৃঙ্গ আর বিস্তৃত হিমবাহের মোহনীয় দৃশ্যকে ঘিরে দাঁড়িয়ে আছে এক রেস্তোরাঁ। খ্যাতনামা স্থপতি মারিও বোত্তার নাম অনুসারে রেস্তোরাঁর নাম রাখা হয় বোত্তা। 3000 মিটার উচ্চতায় পাথুরে এক উপত্যকায় নির্মিত এ রেস্তোরাঁ থেকে দেখা মেলে মনোরম হিমবাহ ও বিখ্যাত পর্বতশৃঙ্গের। 2022 সালের সেপ্টেম্বরে ভয়াবহ আগুনে রেস্তোরাঁটির অনেকাংশ ক্ষতিগ্রস্ত হয়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কেবল কার অবকাঠামোর ক্ষয়ক্ষতি না হওয়ায় 7 সপ্তাহের মধ্যেই শীতকালীন ক্রিয়া কার্যক্রম আংশিকভাবে পুনরায় শুরু করা সম্ভব হয়। পুনর্নির্মাণে 30 মিলিয়ন সুইস ফ্রা ব্যয় করা হয়। উন্নত অগ্নি নির্বাপক ব্যবস্থা ও আধুনিক প্রযুক্তি সংযোজন করা হয়েছে এ রেস্তোরাঁয়। নতুন রূপে গড়ে ওঠা বোত্তা রেস্তোরাঁয় 3টি আলাদা বসার জায়গা রয়েছে, যেখানে মোট 480 জন অতিথি সময় কাটাতে পারবেন। 250 বর্গমিটার প্যানোরামিক ছাদ থেকে মনোরম দৃশ্য উপভোগ করা যায়। সৌরশক্তি ব্যবহারের জন্য 600 সোলার প্যানেল সংযুক্ত করা হয়েছে। এর মাধ্যমে রেস্তোরাঁর বেশিরভাগ বিদ্যুৎ চাহিদা পূরণ করা সম্ভব হবে। এছাড়াও কাঠামোটিকে আরও দৃঢ় ও টেকসই করার জন্য নকশায় পরিবর্তন আনা হয়েছে। আমাদের এমন একটি স্থাপনা তৈরি করতে হয়েছে যা দর্শনার্থীদের 360 ডিগ্রি বিস্তৃত দৃশ্য উপভোগের সুযোগ দেবে। এটি সুইজারল্যান্ডের মাঝখানে অবস্থিত, যেখানে ভূমধ্যসাগর দেখা না গেলেও অনুভব করা যায়। অপর পাশে রয়েছে ভৌগোলিক বিবর্তনের অনন্য সৌন্দর্য আল্পস পর্বতমালা। এটি গোটা দেশের জন্য একটি কৌশলগত স্থান। পুনর্গঠনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থপতি মারিও বোত্তা। প্রকল্পটির পুনর্জন্মকে তিনি আবেগময় একটি অধ্যায় হিসাবে উল্লেখ করেন। পরিবেশ বান্ধব প্রযুক্তি ও আল্পসের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগের জন্য সুযোগ করে দেওয়া এই রেস্তোরাঁ এখন পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়ের।